আজকে এই ভিডিওটিতে প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের অন্তর্গত খনন কার্য সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে খনন কার্য বা যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে মাইনিং। এই মাইনিং বা খনন কার্য ব্যাপারটা কি? তো দেখো, এই যে খনন কার্য বা এই যে মাইনিং হলো ভূপৃষ্ঠের নিচে বা উপর থেকে বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ ব্যাপারটা এই খনন কার্যের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে খনিজ সম্পদ যেগুলো হয়, এই যে কয়লা, লোহা, তামা, বক্সাইট বা সোনা, পেট্রোলিয়ামের মতন এই যে খনিজ সম্পদগুলো উত্তোলন করা হয়, সেটা মাটির উপর থেকেও হতে পারে কিংবা মাটির নিচে মানে ভূ অভ্যন্তরে মানে মাটির গভীর থেকে ভূপৃষ্ঠের নিচে হতে পারে। তো যেভাবেই হোক না কেন, যদি খনিজ সম্পদ সরাসরি আমাদের পৃথিবীর যে ভূত্বক বা ভূপৃষ্ঠ রয়েছে সেখান থেকে যখন উত্তোলন করা হয়, তো সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে এই খনন বা মাইনিং। আর এই যে খনন প্রক্রিয়া হয়, এই খনন প্রক্রিয়ার মাধ্যমেতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই প্রয়োজনীয় যে কাঁচামাল, সেই কাঁচামাল সংগ্রহ করা হয়ে থাকে। মানে খনন কার্য যদি না করা হয়, অর্থাৎ এই খনিজ সম্পদগুলোকে যদি আমরা এক্সট্র্যাক্ট না করি, তাহলে এই যে ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, এই শিল্প, বিদ্যুৎ উৎপাদন বা আরও অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে, সেগুলো থমকে যাবে, সেগুলো বন্ধ হয়ে যাবে একে একে। তো সেই জন্যে মাইনিং একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তরের কাজের মধ্যে পড়ে, যার মাধ্যমেতে আমরা এই মূল্যবান বা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত খনিজ পদার্থ যেগুলো, সেগুলোকে আমরা এই সরাসরি পৃথিবীর বা প্রকৃতি থেকে উত্তোলন করি বা এক্সট্রাকশনটা আমরা করি। এবারেতে একটা বিষয় আমাদের একটু জানতে হবে, যেটা হচ্ছে খনিজ। যেহেতু আমরা জানলাম যে এই মাইনিং ব্যাপারটা হচ্ছে খনিজ বা খনিজের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই যে খনন কার্যটার মাধ্যমেতে কি করা হয় না, মূলত বিভিন্ন খনি থেকে খনিজ পদার্থগুলোকে মানে উত্তোলন করা হয়ে থাকে। তো সেই কারণেতে খনিজ বলতে বা যাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে মিনারেলস, এই খনিজ বা মিনারেলস কাকে বলে সেটাও আমাদের একটু জানতে হবে। দেখো, খনিজের সংজ্ঞা যেটা বলা হয় যে প্রকৃতি থেকে পাওয়া যায় এমন সমস্ত বস্তু যাদের রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট এবং যেগুলি অজৈব প্রক্রিয়ার মাধ্যমেতে সৃষ্টি হয়, তাকে এই খনিজ বা মিনারেল বলা হয়ে থাকে। এবারেতে প্রকৃতিতে এই যে খনিজ পদার্থগুলো আছে, এই খনিজ পদার্থ বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এবারেতে আমাদের একটু এর এই শ্রেণীবিভাগ সম্পর্কে, অর্থাৎ খনিজের প্রকারভেদগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো দেখো, খনিজের যে প্রকারভেদ যেটা প্রথমে রয়েছে, যে দেখো এক ধরনের খনিজ প্রকৃতিতে পাওয়া যায় যেটাকে বলা হয় হচ্ছে অজ্বালানি খনিজ। মানে এইখানেতে সেই সমস্ত খনিজগুলো মানে পড়ে যেসব খনিজ দ্রব্য সহজে জ্বলে না বা পোড়ে না, অর্থাৎ যেগুলোকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি না, সেইগুলি থেকে কোনোভাবেই তাপশক্তি উৎপাদিত হয় না, তাদেরকে এই অজ্বালানি খনিজ বলে। আর এই যে অজ্বালানি খনিজ আছে, একে আবার দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অধাতব খনিজ, অর্থাৎ যে সব খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশিত হয় না, সেগুলোকে বলা হয় হচ্ছে অধাতব খনিজ। যেমন হচ্ছে এই অভ্র, চুনাপাথর, ডলোমাইট, এই ধরনের যে খনিজগুলো রয়েছে, এগুলোও খনি থেকে উত্তোলন করা হয়ে থাকে, কিন্তু এগুলো থেকে কোনো ধাতব খনিজ নিষ্কাশিত হয় না। তো এগুলো অজ্বালানির মধ্যেও পড়ছে এবং অধাতবের মধ্যেও পড়ছে। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ধাতব খনিজ। তো দেখো, যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশিত হয় সেগুলোকেই এই ধাতব খনিজ বলা হয়ে থাকে। একে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা প্রকার রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে লোহা বর্গীয় খনিজ, অর্থাৎ যেসব ধাতব খনিজেতে লোহার ভাগ বেশি থাকে তাকে এই লোহা বর্গীয় খনিজ বলে, যেমন আকরিক লোহা। আরেকটি রয়েছে লোহা সংকর খনিজ, অর্থাৎ লোহার সঙ্গে যেসব ধাতু মেশানো থাকে সেই সমস্ত খনিজগুলোকে লৌহা সংকর বলা হয়, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ এর মধ্যে অন্যতম প্রধান। এছাড়াও হচ্ছে ব্রোমাইট আছে, নিকেল রয়েছে। আর একটা হচ্ছে অলৌহ বর্গীয় খনিজ, অর্থাৎ যেসব ধাতব খনিজ থেকে লোহা বা লোহা জাতীয় ধাতু ছাড়া অন্য ধাতু পাওয়া যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে অলৌহ বর্গীয় খনিজ, যেমন তামা, টিন, বক্সাইট। এগুলোর মধ্যে কোনো লোহা বা লোহা জাতীয় ধাতু
পাওয়া যায় না, লোহা ছাড়া অন্য মানে অলৌহ বর্গীয় যে সমস্ত ধাতুগুলো আছে সেইগুলো এই খনিজ থেকে পাওয়া যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে দুটো পার্ট যেটা হলো, অর্থাৎ অজ্বালানি খনিজের, একটা হচ্ছে অধাতব আর একটা হচ্ছে ধাতব। এবারেতে এর পরেরটা হচ্ছে জ্বালানি খনিজ। কিছু খনিজ পদার্থ আছে যেগুলোকে আমরা জ্বালানি হিসেবেতে ব্যবহার করি, অর্থাৎ যেসব খনিজ পদার্থকে জ্বালালে বা পোড়ালে শক্তি ও তাপ নির্গত হয় তাদের জ্বালানি খনিজ বলে। আর এগুলোকেও তিনটে ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে তরল জ্বালানি খনিজ, যেমন পেট্রোলিয়াম বা যেটাকে আমরা খনিজ তেল বলছি সেটা। কঠিন জ্বালানি, যার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কয়লা। আর গ্যাসীয় জ্বালানি, যার মধ্যে রয়েছে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এর পরেতে লাস্ট যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় খনিজ পদার্থ, অর্থাৎ যেসব খনিজ দ্রব্য থেকে তেজস্ক্রিয় পদার্থ নিঃসারিত হয় তাদেরকে তেজস্ক্রিয় খনিজ বলে। রেডিও অ্যাক্টিভ যে সমস্ত মিনারেলস যেগুলো হয়, এর মধ্যে ইউরেনিয়াম, থোরিয়াম এই দুটো হচ্ছে অন্যতম প্রধান এই খনিজের মধ্যে পড়ে। তো এই হচ্ছে প্রধান তিনটে খনিজের শ্রেণীবিভাগ এবং তার যে উপবিভাগ যেগুলো রয়েছে সেইটা। এবারেতে এখানেতে এই এতগুলো খনিজের সম্পর্কে আলোচনা করা একটা ভিডিওতে সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি এখানেতে যেটা করেছি, যেগুলো খুবই কমন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু খনিজ আছে, সেই সমস্ত খনিজগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমি এই ভিডিওর মাধ্যমেতে আলোচনা করে দিয়েছি। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে দেখো এই আকরিক লোহা, অর্থাৎ আমরা জানি যে এই আকরিক লোহা হচ্ছে লৌহবর্গীয় ধাতব খনিজের মধ্যে সব থেকে অন্যতম। আর এই যে মানে আকরিক লোহা হয়, এটা সম্পদের দৃষ্টিকোণ থেকে আকরিক লোহা হচ্ছে অপুনর্ভব, অর্থাৎ নন রিনিউয়েবল এবং ক্ষয়িষ্ণু সম্পদের মধ্যে পড়ে এবং ওজন হ্রাসশীল। এটা এক ধরনের প্রাকৃতিক সম্পদ। এবার এই আকরিক লোহা চার রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যাগনেটাইট, যেটা সর্বোৎকৃষ্ট লোহার আকরিক, যেখানেতে 75% হচ্ছে লোহা পাওয়া যায়। তারপরেরটা রয়েছে হেমাটাইট, যেখান থেকে হচ্ছে 70% আকরিক লোহা পাওয়া যায়, মানে আকরিক লোহা পাওয়া যায়। তারপর লিমোনাইট, যেখানে 60% পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে সিডারাইট। এই সিডারাইট হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের আকরিকের মধ্যে পড়ে লোহার, আর সব থেকে উৎকৃষ্ট মানের আকরিকের মধ্যে পড়ে হচ্ছে এই ম্যাগনেটাইট। আর সিডারাইটেতে লোহার মানে আকরিকের লোহার পরিমাণ হচ্ছে 48%। আর উত্তোলক দেশ যেগুলো আছে, দেখো পৃথিবীতে অনেক দেশ আছে যেখানেতে এই লোহার আকরিক পাওয়া যায়। তার মধ্যে টপ 5 যে কান্ট্রি যেটা রয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ব্রাজিল, থার্ড হচ্ছে চীন এবং ফোর্থ হচ্ছে আমাদের দেশ ভারত এবং ফিফথ হচ্ছে রাশিয়া। এই টপ 5 কান্ট্রি আছে যারা হচ্ছে লৌহ আকরিক উত্তোলনেতে মানে মাইনিংয়েতে সব থেকে শীর্ষে অবস্থান করছে। এরপরেতে আসবো হচ্ছে তামা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অলৌহবর্গীয় ধাতব খনিজ এবং সম্পদের দৃষ্টিকোণ থেকে তামাকে অপুনর্ভব সম্পদ বলা হয়ে থাকে এবং এটাও ওজন হ্রাসশীল ও ক্ষয়িষ্ণু সম্পদ। আর এই তামার যে আকরিকগুলো আছে, অর্থাৎ এই আকরিক হচ্ছে যার থেকে এই তামাটাকে পাওয়া যায়, তো সেই আকরিকগুলো হচ্ছে দেখো, একটা হচ্ছে চ্যালকোসাইট। এই চ্যালকোসাইট হচ্ছে তামার সব থেকে উৎকৃষ্ট মানের আকরিক, যেখানেতে 79.8% তামা এখান থেকে পাওয়া যায়। তারপরেরটা আছে কভেলাইট, যেখানেতে 66.4% তামা পাওয়া যায়। আর একটা রয়েছে বোরনাইট, যেখান থেকে 63.3% তামা পাওয়া যায়। এবার ম্যালাকাইট আছে, যেখানেতে 57.3% পাওয়া যাচ্ছে। তারপরে অ্যাজুরাইট, যেখানে থেকে 51.1% পাওয়া যায়। তারপরে ক্রাইসোকোলা রয়েছে, 36% আকরিক পাওয়া যাচ্ছে এবং সব থেকে নিকৃষ্টতম যে আকরিক যেটা রয়েছে তামা, সেটা হচ্ছে চ্যালকোপাইরাইট, যেখানেতে 34.5% পাওয়া যায়। তো মনে রাখবে এটা চ্যালকোসাইট, দুটোই চ্যালকো। একটা চ্যালকোসাইট যেটা আছে সেটাতে 79.8% তামা পাওয়া যায়, আর একটা হচ্ছে চ্যালকোপাইরাইট, যেটা সব থেকে কম নিকৃষ্টতম, তো সেখান থেকে হচ্ছে 34.5% তামা পাওয়া যায়। উত্তোলক দেশের মধ্যেও দেখো টপ 5 কান্ট্রি কে কে আছে। ফার্স্ট হচ্ছে চিলি আছে, তারপর ডমিনিকান রিপাবলিক অফ কঙ্গো রয়েছে, 3 নম্বরেতে আছে পেরু, 4 নম্বরেতে চীন এবং 5th পজিশনেতে আছে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তামার পরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে এই বক্সাইট, অর্থাৎ এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত
হয়ে থাকে। এবং অ্যালুমিনিয়াম তোমরা দেখেছো, অ্যালুমিনিয়ামের ব্যবহারও তোমরা জানো। খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা এই বক্সাইট থেকে নিষ্কাশিত হয়ে থাকে। আর এটাও হচ্ছে অলৌহবর্গীয় ধাতব খনিজ। দু রকমের আকরিক থেকে এই বক্সাইটের দু রকমের আকরিক থেকে অ্যালুমিনিয়ামটাকে নিষ্কাশন করা হয়। একটা হচ্ছে এই ডায়াস্পোর, আর একটা হচ্ছে গিবসাইট। আর পৃথিবীতে টপ 5 কান্ট্রি হচ্ছে, ফার্স্ট হচ্ছে গায়ানা, সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়া, থার্ড হচ্ছে চায়না, ফোর্থ হচ্ছে ব্রাজিল এবং ফিফথ হচ্ছে ইন্দোনেশিয়া। তো এই 5টা কান্ট্রি হচ্ছে বক্সাইট উত্তোলনে সব থেকে বেশি অগ্রগণ্য। এর পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লৌহ সংকর ধাতব খনিজ। আর লৌহ ইস্পাত শিল্পেতে এর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, মানে উন্নত মানের ইস্পাত উৎপাদনের জন্য এই ম্যাঙ্গানিজ হচ্ছে অপরিহার্য, যে কারণে ম্যাঙ্গানিজের সব থেকে বেশি ব্যবহার এই লৌহ ইস্পাত শিল্পতে দেখতে পাওয়া যায়। আর সম্পদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ম্যাঙ্গানিজও হচ্ছে একটি গচ্ছিত, হার হ্রাসমান, অপুনর্ভব এবং ক্ষয়িষ্ণু সম্পদের মধ্যে পড়ে। তো এবার ম্যাঙ্গানিজের দেখো যে আকরিকগুলো রয়েছে, যার মাধ্যমে ম্যাঙ্গানিজটা পাওয়া যায়। তো সব থেকে উৎকৃষ্টতম যেটা রয়েছে সেটা হচ্ছে পাইরোলুসাইট, যেখান থেকে 63% ম্যাঙ্গানিজ নিষ্কাশিত হয়। তারপরে আছে ব্রোনাইট, যেখান থেকে 52 থেকে 58% ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তারপরে হচ্ছে সাইলোমিলেন, যেখানেতে 45 থেকে 60% পাওয়া যাচ্ছে। তারপরে আছে ম্যাঙ্গানাইট, তারপরে পোলিয়ানাইট, অসম্যানাইট এবং ক্রিপ্টোমিলেন। তো এই 7টা হচ্ছে ম্যাঙ্গানিজের আকরিক, যেখান থেকে ম্যাঙ্গানিজ নিষ্কাশিত হয়ে থাকে। আর টপ 5 কান্ট্রি কে কে আছে? প্রথমে আছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, তারপরে আছে প্রথমে ফার্স্টেতে আছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, তারপরে সেকেন্ড স্টেজেতে আছে হচ্ছে গ্যাবন, থার্ডেতে আছে অস্ট্রেলিয়া, ফোর্থে আছে হচ্ছে ঘানা এবং ফিফথ পজিশনেতে আছে আমাদের দেশ ভারতবর্ষ। এরপর দেখো অভ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ হচ্ছে এই অভ্র। আর মানে অধাতব খনিজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অভ্র, এবং ইলেকট্রনিক মানে যে বৈদ্যুতিক শিল্পতে এই অভ্রের ব্যবহার সবথেকে বেশি দেখা যায়। তো অভ্র এই বিদ্যুতের অপরিবাহী হওয়ার জন্য, অপরিবাহী এবং তাপ সহনশীল এবং অধার্য বৈশিষ্ট্যের জন্যই বর্তমানেতে এই অভ্রের গুরুত্ব খুবই বেড়েছে। এবং অভ্রের দেখো যে আকরিকগুলো আছে তার মধ্যে সবথেকে উৎকৃষ্ট যে মানে অভ্রের আকরিক সেটা হচ্ছে এই মাস্কোভাইট। এই মাস্কোভাইট থেকে সবথেকে বেশি পরিমাণে তো অভ্র পাওয়া যায়। এছাড়াও রয়েছে হচ্ছে এই ফ্লগোপাইট, বায়োটাইট, প্যারাগোনাইট, লেপিডোটাইট এবং জিনওয়ালডাইট। তো এগুলো হচ্ছে অভ্রের আকরিক। আর অভ্র উৎপাদনেতে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে সবথেকে শীর্ষস্থানে অবস্থান করছে। তারপরেতে আছে হচ্ছে মাদাগাস্কার, 3 নম্বরেতে আছে চায়না, ফোর্থে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ফিফথ স্টেজেতে আছে হচ্ছে ফিনল্যান্ড। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে খনিজগুলো আছে, সেই খনিজগুলো নিয়ে আমি একটা সংক্ষেপে আলোচনা আজকের ভিডিওতে করে দিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।